সাথে আছে পাশে আছে জিপিএইচ আগামীর অনন্ত সম্ভাবনায় নতুন দিনে নতুন ভাবনা এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই এই অনুষ্ঠানে আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। প্রথম পর্বে আমরা রোড শোর জন্য গিয়েছিলাম AIUB বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা চলে যাচ্ছি সিলেটে। সেখানে আমরা যাচ্ছি শাহজালাল প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের চমৎকার ক্যাম্পাসে এবং সেখানে দেখছি হ্যাকাথন। আমি প্রথমে ধন্যবাদ জানাই জিপিএইচ ইস্পাতকে যে আমাদের একাডেমিকে ওনারা সাহায্য করতে এসেছেন। আমি আমাদের ছাত্রদেরকেও ধন্যবাদ জানাই যে তোমরা এখানে এসেছো, তোমরা এটাকে একটা নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছো। অলরেডি আমাদের একজন এই কলিগের ছেলে ও সামনে বসা আছে, ওই ছোটো বাচ্চা দেখেন সে মনে হয় 8-এ পড়ে। সে এই কয়েকদিন আগে ফিলিপাইনে সে কন্টেস্ট করে এসেছে, সে ওখানে রোবট বানিয়ে কম্পিটিশনে রোবট বানিয়ে সে এখানে এসেছে। তার মানে সে ওখানে ভালো একটা রিকগনিশন সে ওখানে পেয়েছে। সো আমাদের এই ছোটো স্কুলের বাচ্চাদেরকেও মাঝেও যে আমরা এটি ছড়িয়ে দিতে পারছি, আমার মনে হয় আজকের এই ইভেন্ট এটাকে আরও আমাদের সমাজের, আমাদের ছাত্র, আমাদের শিক্ষক, আমাদের স্কুল কলেজের বাচ্চাদের মাঝেও এটা ছড়িয়ে দেবে এই বিশ্বাসেই আমি আজকের এই ইভেন্টটাকে উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। এই জায়গায় যদি তুমি করতে যাও, হাউ আর ইউ ক্যান কালেক্ট দ্য ডাস্ট, পলিথিনের ঠোঙ্গাই চিন্তা করো। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট একটা ক্লো টাইপের ইউজ করি যেটা পানির তলে থাকবে। যখনই সে প্লাস্টিক চেঞ্জ করবে জাস্ট ইটিপের সে তুলে নিজে ব্রেক বাস্কেটে রেখে। সো মাচ, গিভ হিম এ বিগ হ্যান্ড। আমি আমার হ্যান্ডে যেরকম মুভমেন্ট করাবো সেটাকে সেন্স করে ওই রোবটটার হ্যান্ড, মানে একটা হ্যান্ড সেরকম মুভমেন্টটা করবে। আচ্ছা, ভেরি গুড, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, অনুষ্ঠানের এই পর্যায়ে জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান থেকে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। রোবট বানাই এসো রোবট বানাই জিপিএইচ এর সাথে হাতে হাতে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠানে। আমি নাভিদ মাহবুব আছি আপনাদের সাথে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের চ্যানেল পার্টনার চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। হ্যাকাথনের পর দলগুলি এবার কিভাবে রোবট বানাচ্ছে সেটা আমরা এবার দেখে আসি। মনে রাখবেন তারা সময় পেয়েছিল হাতে মাত্র 72 ঘন্টা আর হাতে ৮,০০০ টাকা। আমি একটা আইডিয়া তোমাদেরকে দিতে চাই। যেমন ধরো
অন্ধ লোক একজন, তো সে হাঁটবে নর্মালি কী করে, যে সে যদি হাঁটে একটা স্টিক দিয়ে, তখন কি হয়, সে বুঝতে পারবে না, মানে তাকে টাচ করে বুঝতে হবে যে সামনে অবস্টেকেল আছে কি না। তোমরা একটা রোবট বানাবা, সেটা কি করবে, যে অবস্টেকেলটা সামনে কোনো অবস্টেকেল আছে কি না সেটা সে আগে থেকেই ধরতে পারবে। প্রথমে আমরা দেখি যে আমাদের ব্লাইন্ড পিপলদের প্রবলেমগুলো কী হয় রাস্তায় হাঁটার সময়। নাম্বার 1 হতে পারে তারা কাদা বা পানি, যেটা বেসিক আমরা এই কনসেপ্টটা নিয়েই কাজ করতেছি। আর এক্ষেত্রে আমরা একটা স্টিকের উপর আমরা কাজ করব। আমাদের এই প্রজেক্টে আমার টিমমেট কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে গেছে আমাদের করণীয় কী। আচ্ছা, আমরা মাইক্রোকন্ট্রোলার হিসেবে ইউজ করছি আরডিনো। আমাদের প্রোগ্রাম মানে কোড এবং আমাদের যে কম্পোনেন্টগুলো সেন্সর সহ বাকি কিছু সব কিছুর ভিতরে একটা কানেক্ট ক্রিয়েট করার জন্য কোনো পানি অথবা কাদা থাকলে সেটা যেন রিড করতে পারে, যেন সে পানি অথবা কাদাতে পা না দেয়। আর এই কানেক্টের কাজটা করে আরডিনো। আর আমরা এই আরডিনো ওনো ইউজ করেছি আমাদের কোড এবং সেন্সরগুলোর ভিতরে কানেক্ট করার জন্য অথবা সেন্সরকে বোঝানোর জন্য যে আমরা আসলে তাকে দিয়ে কী করাতে চাই। এই যে একটা সাউন্ড দিচ্ছে, সে দ্যাট মিনস আমার সামনে কাদা আছে, তো আমি যেতে পারবো না ওইদিকে, অথবা যদি আমার সামনে পানি থাকে এদিকে হচ্ছে। কিন্তু আমাদের এখানে পানির একটা রিড আছে, যদি বৃষ্টির পানির জন্য একদম রাস্তাতে পানি পড়ে থাকে সেক্ষেত্রে রিড দিবে। সেন্সরটাকে সার্টিন দূরত্ব পর্যন্ত পানির ভিতরে যাওয়া লাগবে যেন সে এটা পায়। আমাদের আইডিয়া ছিল একটা রোবোটিক হ্যান্ডের যেটা দূর থেকে কন্ট্রোল করা যাবে, দূর থেকে কন্ট্রোল করে বিভিন্ন ধরনের এমন কাজ যেগুলো কি নিজের হাত দিয়ে করাটা ক্ষতিকারক হতে পারে, যেমন বোম ডিসপোজাল এবং অন্যান্য আরও সূক্ষ্ম কাজ, সেগুলো করা যাবে, এরকম একটা আইডিয়া ছিল। আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছিল তা হচ্ছে গিয়ে রোবোটিক আর্ম বা হ্যান্ড, যেটা হচ্ছে গিয়ে যেসব জায়গায় মানুষ যাওয়া বিপজ্জনক বা মানুষের কাজ করা বিপজ্জনক সেই কাজগুলো হচ্ছে গিয়ে করতে পারবে। যেমন বম ডিফিউজ বা ইন্ডাস্ট্রিতে যেগুলো সূক্ষ্ম কাজ করা হয়, যেখানে মানুষ গেলে তাদের বিপদ হতে পারে, সেসব সূক্ষ্ম কাজগুলো হচ্ছে গিয়ে একটা রোবোটিক আর্ম বা হ্যান্ড দিয়ে করতে পারে। তার মানে হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস থাকবে, আমরা বিভিন্ন জায়গায় রিচ করতে পারবো এবং এখানে একটা গ্র্যাবার থাকবে যেটা দিয়ে আমরা ওয়্যার কাটার, যেমন বম ডিফিউজের জন্য তার কাটতে হয় সেটা কাটতে পারবো, অথবা যেসব সূক্ষ্ম কাজ করা যায় সেই সূক্ষ্ম কাজগুলো করতে পারবো। সব কম্পোনেন্ট ইউজ করে আমরা হচ্ছে কি আমাদের রোবোটিক আর্মটা তৈরি করতে পারবো। মোটামুটি একটা প্রোটোটাইপ দাঁড় করানো যাবে। আমি এখানে যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে পিসি বোর্ড। সাধারণত এটা হলে আমরা সার্কিট বানানোর কাছে ব্যবহার করি। ব্রেড বোর্ড ইউজ করা যায় যেটা বেশি কমফোর্টেবল। তো এইখানে হলে আমি আরেকটা জিনিস সেটা হচ্ছে সার্ভোর একটা গুণ হচ্ছে হলো কি, এটা হলে আমরা অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারি। তো লাইক কতটুকু 20 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। ডিসি মোটরে এই জিনিসটা করা যায় না। একটা জিনিস আছে সেটা হচ্ছে বাক মডিউল। বাক মডিউল আমরা যে জন্য ইউজ করবো, যে সার্ভোতে সাধারণত এটাকে রান করানোর জন্য দরকার পড়ে 5 থেকে 6 ভোল্টের মতো, কিন্তু আমরা যে পাওয়ারটা নেই ব্যাটারি থেকে সেটা হচ্ছে 11.1 ভোল্ট। তো এটা হচ্ছে কি পাওয়ার কন্ট্রোল করতে পারে। তো এই জিনিসটা দিয়ে যদি আমি হলে কি বর্তমানে ফিল আপ করি, তাহলে এটা হলে কি যতটুকু আমরা চাচ্ছি সার্ভোতে ততটুকু পাওয়ার পাঠাতে পারবো। প্রজেক্টের নাম ছিল রোবোটিক আর্ম। তো আমরা হলে কি শেষ পর্যন্ত বটটা কাজ করে নাই। এর কারণটা হচ্ছে আমাদের সার্কিটটা একটু কমপ্লিকেটেড ছিল, একটু কঠিন ছিল। তো কোনো এক জায়গাটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মেইন যে মাইক্রো কন্ট্রোলার এটা পুড়ে গেছে। তো আর আরেকটা কারণ হচ্ছে হলে কি আমাদের যে মেইন যে বটটা, এই যে আর্মের যে জয়েন্টগুলো, এখানে মাস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে হলে গিয়ে খুব একটা ভালো হয়নি। আমাদের হ্যাকাথনটা ছিল 72 ঘন্টার। তো এই জন্য আর কি আমরা সিমুলেশন দিয়ে আগে থেকে টেস্ট করে দেখতে পাইনি যে কোন জায়গাটা কতটুকু ফোর্স বা কোন জায়গায় কতটুকু পাওয়ারের টর্ক দিলে কাজটা করতো। আমার আইডিয়াটা ছিল হচ্ছে, এই আইডিয়াটার মূল নাম মোর্স কোড টু টেক্সট। অর্থাৎ যারা হচ্ছে ভয়েস ডিসেবল পিপল বা যারা কথা বলতে পারে না বা যাদের অর্গানের মুভমেন্ট একটু সীমাবদ্ধ, তাদের জন্য তাদের যখন কথা বলতে কষ্ট হয়, তারা যেটা করবে একটা সিম্পল টাচের মাধ্যমে, বা তারা যদি একটা আঙ্গুলের মুভমেন্ট করতে পারে সেই সিম্পল টাচের মাধ্যমে বা যে কোনো একটা বাটনের মাধ্যমে একটা আঙ্গুল ইউজ করে জাস্ট একটা আঙ্গুল ইউজ করে তাদের যে অনুভূতিটা সেটা আরেকজনের কাছে প্রকাশ করতে পারে। কীভাবে প্রকাশ করতে পারবে? সে হয়তো বা এমন কিছু আপনি বানাইলেন যে সে টাচ করে বা হচ্ছে জাস্ট ওই বাটনে পুশ করবে, সাথে সাথে তার ওই অনুভূতিগুলো টেক্সটে কনভার্ট হয়ে যাবে। আমি হচ্ছে নওশাদ হোসাইন।
ট্রিপলি বিভাগে আছি আর হচ্ছে আমি রোবোসাস্টের সাথে কাজ করি অনেক দিন ধরেই। তো রিকোয়ারমেন্টগুলো যদি আমরা লিখি, আমরা যাদের ভয়েস ডিসেবল পিপলের জন্য যে বানাচ্ছি, তো দেখা যাচ্ছে যে সে কথা বলতে না পারলেও সে অন্তত তার কথাগুলো শোনা যাবে। আমাদের যে প্রজেক্ট ছিল, আমাদের প্রবলেম স্টেটমেন্টটা এমন ছিল যে আমরা একটা ডিসেবল পিপলের জন্য হচ্ছে আমরা একটা হেল্পিং এইড বানাবো, আর যারা কথা বলতে পারে না তাদেরকে টেক্সট মোস্ট টু টেক্সট কনভার্ট করে আমাদের ডাটাটা নিতে হবে। ছিল একটা রোবট আমাদের সমুদ্র নদী সৈকত সব নিজেই থেকে সব প্লাস্টিক ও অন্যান্য বাজে ম্যাটেরিয়ালসগুলো সে নিজে পিক আপ করে ক্লিন সে একসাথে গেদার করে সে সব নদী থেকে আর সমুদ্র থেকে নিয়ে চলে আসবে। একটু আগে রাফিয়ার যে আইডিয়াটা দিল, সেই আইডিয়াটা কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেই ব্যাপারে আমার একটা আর্কিটেকচারাল প্ল্যান মাথায় আছে। আমাদের কনভেয়ার সিস্টেম যেটা থাকবে সেটা হচ্ছে একদম পানির নিচ থেকে শুরু করে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, যেখানে কিনা যদি কোনো ওয়েস্ট এখানে আসে সেটা কিনা কনভেয়ার বেল্টে উঠবে এবং সেটা উঠে এখান থেকে ঘুরে নিচে গ্রেভিটির কারণে পড়ে যাবে। এখানে হচ্ছে আমরা একটা বক্স রাখতে পারি কিংবা একটা নেট কিংবা একটা ঝুড়ি রাখতে পারি, যেটা কিনা আমাদের ওয়েস্ট কালেক্ট করবে। আগে আমার টিমের একজন কলিগ আর তন্ময়, ও অত্যন্ত সুন্দরভাবে আর্কিটেকচারাল পার্টটা বুঝিয়ে গিয়েছেন। এখন আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের ইলেকট্রিক্যাল পার্টটা বোঝানোর জন্য। যে ব্লুটুথ মডিউলটা ফোনের অ্যাপস দিয়ে কন্ট্রোল করা সম্ভব, এবং আমরা এখানে চাইলে এক্সট্রা জিপিএস মডিউল ইউজ করতে পারি, যেটা কিনা আমাদের নেভিগেশন সিস্টেমটা অ্যাক্টিভেট করে দিলে সে অটো পাইলট মোডে নিজে চলে সব ওয়েস্ট কালেক্ট করতে পারবে। আমি একটা আইডিয়া প্রপোজ করতেছি, যেটা হচ্ছে যে যেসব প্রতিবন্ধী আছে যারা হচ্ছে হাতে কিছু লিখতে পারে না বা এরকম অচল ফিজিক্যালি ডিসেবল, তারা হচ্ছে বাংলায় কিছু বলবে বা ইংলিশ কিছু বলবে, সেটা হচ্ছে একটা রোবট লিখে দেবে। লেখা বেসিক্যালি আমরা সিএনসি মেশিন ইউজ করছি, বেসিক্যালি যেটা হচ্ছে কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল, যেটা দুই অ্যাক্সিস ইউজ করে একটা কলমের মাধ্যমে বেসিক্যালি আমরা হাতে যেভাবে লিখি হচ্ছে জিনিসটা মেকানাইজ করে হচ্ছে দুইটা মোটর দুইটা ডিফারেন্ট অ্যাক্সিসের মুভমেন্টের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। আমরা হচ্ছে এই স্পিচ টু টেক্সট কনভার্ট করার জন্য একটা সিএনসি মেশিনের মতো একটা ডিভাইস ইউজ করব, যেটাতে আমরা কয়েকটা মোটর দিয়ে একটা বেস বানাবো মোটর আর রডের সাহায্যে, এবং সেটার ডিজাইনটা হবে অনেকটা এরকম। এই কয়েকটা কম্পোনেন্টের মাধ্যমে আমরা হচ্ছে এই কথা বলা থেকে এটা খাতায় লেখানোর যে মেশিন সেটা বানাতে পারবো। সো আমাদের যে প্রজেক্টটা ছিল স্পিচ টু টেক্সট বা স্পিচ টু সিএনসি কনভার্টার, সেটার মধ্যে আমাদের মেইন যে কম্পোনেন্টগুলো লাগবে তার মধ্যে একটা হচ্ছে আরডুইনো উনো। এটা হচ্ছে বেসিক্যালি একটা মাইক্রো কন্ট্রোলার, যেটা হচ্ছে আমাদের সব মোটরগুলো কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করে থাকবো। আমাদের হচ্ছে এটা হচ্ছে মোটর ড্রাইভার, এটা হচ্ছে আমাদের মোটরের কারেন্টটা বাইপাস করার জন্য আমরা ইউজ করব। আর দেন এটা সার্ভো মোটরটার কাজ হচ্ছে আমাদের পেনটা যে উপর বা নিচ করতে হবে সেটা হচ্ছে এই সার্ভো মোটরটা পুরোটা হ্যান্ডেল করবে। আর আমাদের এটা হচ্ছে সিএনসি শিল্ড, এটা হচ্ছে সবগুলো সিএনসি মডিউলকে একসাথে কাজ করতে হেল্প করবে।
আর এটা হচ্ছে আমাদের হোল পাওয়ার সাপ্লাই, জাস্ট দ্য হোল মানে পাওয়ার উইল গো থ্রু হিয়ার। আচ্ছা, আমাদের যেই টাস্ক দেওয়া হয়েছিল যে আমরা একটা স্পিচ টু টেক্সট কিংবা সিএনসি কনভার্টার বানাবো, সেটার জন্য আমাদের এটা মোটামুটি মেশিনটা দাঁড় করাতে পেরেছি। এটার হচ্ছে এই দিকে নড়ালে হচ্ছে আমার এই মাথায় কলমটা লাগানো থাকবে, এটা হচ্ছে একটা এই সোজা নড়বে, আর এটা হচ্ছে এই বরাবর নড়বে, এই মোটরগুলা দ্বারা এটা নড়বে, আর এখানে হচ্ছে আমাদের সেই সার্ভো মোটরটা লাগিয়েছি। কিন্তু আমরা আনফর্চুনেটলি শেষ পর্যন্ত এটা এই কাজ কমপ্লিট করতে পারিনি, কারণ আমাদের 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এটা করার জন্য। 72 ঘন্টার মধ্যে আমরা এই স্ট্রাকচারটা বানাতে পেরেছি, বাট আমাদের যে এইটার সাথে কোড করার আমরা কথা বলার পরে যে আমরা সেই কথাটাকে আমরা এখানে পাঠাবো, সেটার জন্য মোবাইলের সাথে আমাদের যে ইন্টারফেসিং করা লাগতো সেই করার কাজটা আমরা শেষ করতে পারিনি। আমাদের যদি আরও একটু বেশি সময় দেওয়া হতো তাহলে আমরা মনে করি যে এটা ঠিকমতো আমরা কাজ শেষ করতে পারতাম। আমাদের দেশে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হয় এবং তার সঙ্গে নতুন এটা যুক্ত হলো যে এসো রোবট বানাই। তার মানে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা একেবারে আইডিয়া থেকে শুরু করে পুরো রোবটটা একটা হ্যাকাথনের থ্রু তৈরি করবে। এটা একটা অত্যন্ত মানে কী বলবো আমি, একটা অ্যাম্বিশাস উদ্যোগ, এবং এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকে এটা অনুষ্ঠিত হলো। আমি দেখলাম যে একেবারে আইডিয়া থেকে শুরু করে ছেলেমেয়েরা 2-3 দিনের ভিতরে একটা কমপ্লিট রোবট তৈরি করেছে, যেটা আজকে সেখানে দেখানো হয়েছে। তো আমি আশা করছি যে এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে সেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা হবে। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং আমি আশা করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা আয়োজন করা হবে এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছেলেমেয়েরা এটাতে পার্টিসিপেট করবে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ধরনের একটা চমৎকার একটা উদ্যোগে যোগ দেওয়ার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশের সর্বপ্রথম এবং একমাত্র রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি নেবার সময়, সঙ্গে থাকুন। এসো রোবট বানাই, এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। দেশের অন্যতম এবং বৃহৎ টিএমটি বার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সৌজন্যে এই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে আছে চ্যানেল আই, নলেজ পার্টনার সিআরআইডি ইউএসএ, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। ওকে, রোবট বানানো শেষ, এবার বিচারের পালা। এবং যারা বিচারক তারা কিন্তু হ্যাকাথন রাউন্ডেই বিচারকের দায়িত্ব পালন করেছেন। আর দলগুলোর হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ সহায়তা। চলো এগিয়ে যাই বাংলাদেশ, সাথে আছে পাশে আছে জিপিএইচ, আগামীর অনন্ত সম্ভাবনায়, নতুন দিনের নতুন ভাবনায়। এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। এসো রোবট বানাই, জিপিএইচ এর সাথে হাতে হাতে রেখে। এসো। আমি মনে করি আজকে রোবট বানানোর এই যে প্রতিযোগিতা, এটি একটি প্রতীকী। আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের দেশের ছেলেমেয়েরাও কোনোভাবে পিছিয়ে নেই, তারাও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে। জিপিএইচ ইস্পাত এই ধারণা থেকেই আমরা এই এসো রোবট বানাই এরকম একটি কাজের সাথে যুক্ত হয়েছি। জিপিএইচ ইস্পাতকে অনেক ধন্যবাদ, তারা এরকম একটা প্রজেক্টে ফান্ডিং করেছেন। সো আর
আপনি স্যার এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি, ধন্যবাদ। আর আমরা আশা করব আপনি যেন আমাদের সাথে থাকেন, রোবোসাসকে আপনি হেল্প করেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা নিশ্চয়ই অনেক ভালো কিছু করব। ধন্যবাদ। আমি সবসময় সব ছেলে মেয়েদেরকে সবসময় বলি যে তোমরা আঙ্গুল দিয়ে কাজ করবে না, হাত দিয়ে কাজ করবে। পার্থক্যটা জানো আঙ্গুল দিয়ে কাজ আর হাত দিয়ে কাজ? আঙ্গুল দিয়ে কাজ হচ্ছে এরকম কাজ, বুঝছো, হয় কম্পিউটার নাহলে ল্যাপটপ। আর হাত দিয়ে কাজ মানে ধরতে হবে, কাটতে হবে, বানাইতে হবে, স্ক্রু লাগাইতে হবে, করতে হবে, বুঝেছো? অলরাইট। যেটুকু পয়সা খরচ করছে সোফি তো নাম না, নাকি সোফিয়া আনার জন্য, রাইট, তার 10 ভাগের 1 ভাগ টাকা যদি আমাদের দিত আমরা 10টা সোফিয়া বানিয়ে দিতাম, ঠিক আছে? শুধু সোফিয়া কেন, সোফিয়া, রাবেয়া, কামেলা, জামেলা, যা দরকার, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা স্টুডেন্ট যারা আছো, আমি তোমাদেরকে বলবো, আমি সব সময় বলি, এখনও বলে যাচ্ছি, ক্লাসরুমের ভিতরে আমি তোমাদেরকে শুধুমাত্র তোমার যেটুকু জানার কথা তার 5% শেখাই, বুঝেছো? আর বাকি সব বাইরে থেকে শিখতে হবে, অলরাইট? কাজেই এই বাকি সব কাজেই রোবোসাসে থাকতে হবে, এসিএম প্রোগ্রামিং কন্টেস্টে থাকতে হবে, নাটকের দলে থাকতে হবে, গানের দলে থাকতে হবে, বুঝেছো? সব জায়গায় থাকতে হবে। সব জায়গায় যদি থাকো তাহলে তোমরা কমপ্লিট একটা স্টুডেন্ট হবা। জিপিএইচ ইস্পাত আপনাদেরকে কংগ্রেচুলেট করি, থ্যাংক ইউ জানাই যে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ছেলে মেয়েদের এইগুলি জায়গাতে ওদেরকে উৎসাহ দিতে হয়। এখানে আপনারা যেটুকু কন্ট্রিবিউট করেছেন, মানে এই কন্ট্রিবিউশনের আপনারা দেখবেন যে তার রিটার্নটা কত গুণ দেশের কাছে ফেরত আসে সেখান থেকে। এবং আমি আর শুনলাম যে বিদেশে স্কলারশিপের ব্যবস্থা করবেন, ওইটা না হলে আমি খুশি হইতাম আর কি। আমার দেশের ছেলে দেশে থাকলে আমি আরও বেশি খুশি হইতাম। বাট অলরাইট, তোমরা যাও, বিদেশে যাও, আবার ফেরত আসো, তাইলেই হবে, ঠিক আছে? তাহলে আমি খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রাইজ পাবে, পুরস্কার পাবে, তাদেরকে কংগ্রেচুলেশনস। যারা প্রাইজ পাও নাই তারা মোটেও হয় না, মন খারাপ করো না। আমি আমার জীবনে কোনো পুরস্কার পাই নাই, কিন্তু আমার কখনো মনে হয় না এই জীবন বৃথা, বুঝেছো? জীবন ঠিকই আছে, অলরাইট? ভালো থেকো সবাই। আমাদের ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস আছে, সেই আত্মবিশ্বাসের কারণে তারা রোবট বানাচ্ছে, তারা ড্রোন বানাচ্ছে এবং আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা আরও অনেক কিছু বানাবে এবং এই দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে বলে আমার বিশ্বাস। কাজ করেছে আমার সাথে আছেন মিনহাজুল আবেদিন, নুসরাত জাহান মিম, রবি পাল এবং নূরে জান্নাত। বেসিক্যালি যখন আমাকে আইডিয়াটা দেওয়া হয়, যে বলা হয়েছে যে একটা রিকোয়ারমেন্ট এরকম যে একটা রোবট অটোমেটিক কোনো ওয়েস্ট ডিটেক্ট করে তারপর সেটাকে তুলে একটা জায়গায় কালেক্ট করবে কোনো একটা পুকুর কিংবা জলাশয় থেকে, তখন চিন্তা ভাবনা করলাম একটা রোবটকে অটোনোমাস ডিটেক্ট করতে হলে কী কী করা যায়, কী কী অবস্টেকল আছে, কী বাধা প্রতিবন্ধকতা আছে। তো আমরা প্রথম চেষ্টা করলাম যে এমন একটা ফ্লোটিং ডিভাইস বানানো যেটা কিনা অ্যাটলিস্ট পানিতে ভাসবে এবং কালেক্ট করতে পারবে। তো আমাদের নর্মাল পুকুরের নর্মাল কচুরিপানা দিয়ে আমরা টার্গেট করেছিলাম যে অ্যাটলিস্ট কচুরিপানা তুলতে পারলে সে বাকিটুকু ইজিলি প্লাস্টিক বা অন্য কোনো আমি পরে অ্যাটেম্প নিতে পারবো। তো আমরা প্রথমে এই ড্রাম রোল যেটা কনভেয়ার বেল্ট সিস্টেম যেটা করেছিলাম, এখানে হচ্ছে কচুরিপানা আটকে নিয়ে ওখানে কালেক্ট করতে পেরেছিল। আমার কচুরিপানা সাইজের জন্য আমাদের পুরো রোবটটা এতটুকু বড় বানাতে হয়েছে। আমাদের রিমোট কন্ট্রোল সিস্টেম আছে এবং এটা আমাদের জিপিএস লাগানো আছে, যেটা কিনা অটো পাইলট মোডে কাজ করতে পারবে আশা করি। এই টিমের মধ্যে আমি আশরাফ তাসিন, ডিপার্টমেন্ট অফ সিএসি, ছিল ফাহিম, ডিপার্টমেন্ট অফ সিএসি, জয়, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, নাসের, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি এবং সাফওয়ান ভাই, ডিপার্টমেন্ট অফ আইপি। আমাদের টিমের যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে ব্লাইন্ড এইড, অর্থাৎ অন্ধ লোকদের যাতে চলাফেরার সুবিধা হয় এরকম একটা ডিভাইস তৈরি করার জন্য। তো এক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে আমাদের মেইন সমস্যাটা কোন কোন জায়গায় হয়। আমরা যখন হাঁটাচলা করি তখন আমরা মাটি বুঝতে পারি, অর্থাৎ আমাদের সামনের সার্ফেসটা কীরকম সেটা আমরা বুঝতে পারি। এটা কি প্লেন কিনা বা উঁচা নিচা কিনা বা এখানে কাদা পানি আছে কিনা সেটা আমরা দেখতে পারি। বাট ব্লাইন্ড পিপল যারা, তাদের এক্ষেত্রে একটু সমস্যা হয় ডিটেক্ট করতে যে সামনের সার্ফেসটা কীরকম। এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম ছিল। সেকেন্ড প্রবলেমটা আমাদের ছিল গর্ত, এটা একটা প্রবলেম ছিল। আর আরেকটা প্রবলেম ছিল হচ্ছে সামনে কোনো মুভিং অবস্ট্যাকল আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য। তো এই তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা আমাদের কাজ শুরু করি। তো আমরা একটা স্টিক বানিয়েছি, হোয়াইট স্টিকের মতো এটা। তো এটা হচ্ছে আপনার সামনে কোনো অবস্ট্যাকল থাকলে সেটা ডিটেক্ট করতে পারবে, প্লাস আমাদের সামনের সারফেসটা ভেজা কিনা বা এটা চলার যোগ্য কিনা সেটা বলতে পারবে, এবং সামনে কোনো গর্ত আছে কিনা সেটাও আমাদেরকে বোঝাতে পারবে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্টিকটা, এখানে আমরা যেটা ইউজ করেছি এখানে দুটা সোনার সেন্সর এবং একটা ময়েশ্চার সেন্সর যেটা নিচে আছে।
তো ময়েশ্চার সেন্সরের কাজটা হচ্ছে সে মাটি থেকে রিডিং নেবে, রিডিং নেওয়ার পর সে আমাদেরকে বলবে যে মাটির আমরা বিভিন্ন মাটিতে রিডিং বিভিন্ন রকম দেয়, অর্থাৎ ভেজা মাটিতে একরকম দিবে, পানিতে একরকম দিবে, কিংবা ফ্ল্যাট সার্ফেসে আরেক রকম দিবে। তো এই 3টা রিডিং থেকে আমরা আর কি ডিস্টিংগুইশ করতে পারবো যে মাটিটা কীরকম আমাদের, সেই অনুযায়ী আমাদের রিডিং দিবে। এবং যদি সামনের মাটিতে আমাদের চলাচলের যোগ্য না হয়, এখানে একটা ভাইব্রেটিং মোটর রাখা আছে, এটা ভাইব্রেট করবে, অর্থাৎ সে বুঝতে পারবে যে তার সামনে চলার মতো সার্ফেস নেই। এখানে আমরা সামনে একটা সোনার ইউজ করেছি, সোনার সেন্সর। এটার কাজ হচ্ছে একটা আলট্রাসনিক ওয়েভ পাঠানো এবং সেটা রিসিভ করা। তো ওয়েভ পাঠানো এবং রিসিভ করার মাঝখানে যে টাইম ডিস্টেন্স, সেখান থেকে সে ক্যালকুলেট করতে পারে সামনের অবস্ট্যাকলটা কত দূরে আছে। আরেকটা সেন্সর ইউজ করেছি, এটা আমাদের বুঝাবে যে সামনে আমাদের গর্ত বা হোল আছে কিনা। আমাদের টাস্ক দেওয়া হয়েছিল যে যারা মানে ডিসেবল পিপল, যাদের মানে হাতে লিখতে পারে না, তাদের জন্য এমন একটা সিস্টেম বানানো যে তারা মুখে কথা বলবে, সেই কথাটা হচ্ছে আমরা একটা রোবট দিয়ে খাতায় লিখে দিব। তো সেই কাজটা করার জন্য আমরা হচ্ছে একটা 2D CNC প্লটার বানিয়েছি। এইটার হচ্ছে মানে আমার বেসিক্যালি এটার সামনে একটা কলম ফিক্স করা আছে। এটা হচ্ছে এইটা 2টা মুভিং আর্ম আছে, এই 2টা মুভিং আর্ম হচ্ছে 2টা স্টেপার মোটর দিয়ে কন্ট্রোল করা হয়। আমরা যে কথা বলবে সেই কথাটা হচ্ছে মোবাইল দিয়ে ফার্স্টে আমরা রেকর্ড করব, সেই কথাটাকে আমরা টেক্সটে কনভার্ট করে সেই টেক্সট থেকে একটা ক্যাড সফটওয়্যার দিয়ে হচ্ছে এটার জিকোড বানাবো। সেই জিকোডটা যদি আমার এই রোবটে পাঠানো হয়, তাহলে সে হচ্ছে মুভ করে সেই কোড অনুযায়ী একটা টেবিলের উপর যদি একটা কাগজ রাখা থাকে, সেই কাগজের উপর সেই কথাটা লিখতে পারবে। আর আমাদের এইটার হচ্ছে মূল যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা ইংলিশের জন্য এটাকে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কনভার্ট করার প্রসেসটা বেশ সোজা, বাট বাংলার জন্য হচ্ছে এটার তেমন বেশি এপিআই পাওয়া যায় না, সো আমরা বাংলা নিয়ে তেমন বেশি একটা কাজ করতে পারি নাই। আচ্ছা, আর আমাদের যে প্রবলেমটা ছিল, আমাদের কাছে যে প্রবলেমটা আসছিল সেটা হচ্ছে যারা কথা বলতে পারে না তাদের জন্য একটা ডিভাইস বানানো, অল্প খরচের মধ্যে একটা ডিভাইস বানানো, আর হচ্ছে যাতে এক হাত দিয়ে কন্ট্রোল করতে পারে এরকম একটা সলিউশন বের করা। তো আমরা মোর্স কোড দিয়ে আর কি, যারা মোর্স কোড দিয়ে যাতে আমরা মোর্স কোড টু টেক্সট এরকম একটা ডিভাইস বানানো। তো আমরা একটা ডিভাইস বানিয়েছি যেটা এক হাতে থাকতে পারে, এক হাত দিয়ে কন্ট্রোল করতে পারে, মোর্স কোড টু টেক্সট। তো এটা ওয়ার্কিং এবং ভালোভাবে মোটামুটি কাজ করে। এটাই আমাদের প্রবলেম ছিল। তো আমাদের প্রবলেমটা যেটা ছিল মোটামুটি একদিনের মধ্যে শেষ করে ফেলেছিলাম, 3 দিনের হ্যাকাথনের মধ্যে। তো আমরা চিন্তা করলাম যে আর কি করা যায়। তো তারপরে আমরা যেটা চিন্তা করলাম, আমরা কেউ আসলে মোর্স কোড জানি না, মোর্স কোড দেখে দেখে তারপরে আমাদের করতে হয়েছে। তো আমাদের প্রবলেম, তারপরে যেটা করলাম, আমরা মোবাইলের যে কিপ্যাডটা আছে, মোবাইলের কিপ্যাডের মতো কিপ্যাড বানাইলাম, একটা মানে হাতেই বানাইলাম, এটা দিয়েও কন্ট্রোল করা যায়। একই সাথে দুইটা দিয়ে আমি লিখতে পারবো, তারপরে হচ্ছে স্পেস সবই দিতে পারবো, রিসেট করতে পারবো, সবই করতে পারবো, একই সাথে আমরা দুইটা ইউজ করতে পারবো। আর এটার মধ্যে সবচেয়ে যে অ্যাডভান্টেজ যেটা, আমাদের কম খরচে বানাইতে বলা হয়েছিল। তো আমরা এটা তো মানে জাস্ট একটা প্রোটোটাইপ, এটাকে যদি আমাদেরকে কমার্শিয়ালি বানাইতে বলে এবং একেবারে প্রিন্টের সার্কিট দিয়ে বানাই, তাহলে আমরা হিসাব করছি যে আইসি ইউজ করে আমরা 560-এর মধ্যে এটা মানে পুরোপুরি আমরা কমার্শিয়ালি দিতে পারবো, মানে খুবই অল্প দামের মধ্যে। আইডিয়াটা ছিল মেইনলি একটা রোবোটিক আর্ম, যেখানে মানুষ পৌঁছাতে পারে না। ধরেন যেমন কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কোনো ফ্যাক্টরির ভেতরে, যেখানে মানুষ গিয়ে কোনো একটা কিছুকে মুভ করতে পারবে না, সেই সব জায়গায় আমরা একটা রোবোটিক আর্ম ফিক্স করব, যেটার কাজ বিভিন্ন ধরনের হতে পারে। সে কোনো একটা জিনিসকে যা সিম্পলি মুভ করতে পারে, অথবা এটা সামনে যদি আমি একটা কাটার লাগিয়ে দিই, সে কাটতে পারে। আইডিয়া জাস্ট এরকমই ছিল যে একটা রোবোটিক আর্ম হবে। তো আমরা বানানোর চেষ্টা করেছি, 3 ডিগ্রি DOF দেওয়ার চেষ্টা করেছি। এর কম সময়ের মধ্যে আমাদের প্ল্যান ছিল 6 ডিগ্রি দেওয়ার, কিন্তু আমরা দিতে পারিনি, আলটিমেটলি আমরা 3 ডিগ্রি দিয়েছি। তো নিচে একটা মোটর দিয়ে আমরা সেট করেছি, এর উপরে এক্স্যাক্টলি একদম সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর আরেকটা দিয়েছি এবং সামনে একটা দিয়েছি। এই 3টা মোটর দিয়ে আমরা মেনলি 3টা এক্সিসে আর্মটাকে ঘোরাতে পারবো। আর আমরা আরডুইনো দিয়ে কন্ট্রোল করেছি, একটা রিমোট কন্ট্রোল অ্যাপ বানিয়েছি, যেটার সাহায্যে হচ্ছে ডানে বামে যে কোনো মোটরকে সেট করা যাবে। আর মোটরগুলো ছিল 180 ডিগ্রি রোটেট করতে পারবে।
সময় শেষ। আপনারা দেখলেন বাংলাদেশের একমাত্র এবং প্রথম রোবট নিয়ে রিয়ালিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই অনুষ্ঠান। সঙ্গে চ্যানেল পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই, নলেজ পার্টনার CRID USA, প্রিন্ট পার্টনার প্রথম আলো এবং ওয়ার্ড্রোব পার্টনার ফিট এলিগেন্স। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন esorobotbanai.com.bd অথবা ফেসবুক পেজ ভিজিট করবেন facebook.com/GPH ইস্পাত এসো রোবট বানাই। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো ক্যাম্পাসে, নতুন কোনো রোড শোতে, এবং সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি নবীদ মাহবুব নিচ্ছি বিদায়। শুভরাত্রি।